সেদিন ও আমাকে না বলে বেনাপোল নিয়ে যাওয়ার পর ওখানকার কিছু লোক আমার হাতে 1000 পিস ট্যাবলেট ধরিয়ে দেয়, আর সেগুলো সহকারে ও আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর ওর সাথে আমার অনেক বড় একটা ঝগড়া হয়, আর বাড়িতে এসে আমার কাছ থেকে 600 পিস ট্যাবলেট ও ওর মার কাছে দিয়ে দেয়, আর বাকিগুলো বিক্রি করে। দিনটা ছিল 31শে নভেম্বর 2017 সাল। রাতের বেলায় বাড়ির ভিতরে পুলিশ ঢুকে। তারপর আমার শাশুড়ির ঘর, আমার ঘর, আমাদের বাড়ির মধ্যে যতগুলো ঘর থাকে সবগুলো ঘর চেক করে। তারপর আমার শাশুড়ির ঘর থেকে 400 পিস ট্যাবলেট উদ্ধার করে। ওদের মা ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। আমার ঘরও তন্ন তন্ন করে খোঁজ করে। আর পুলিশ যখন আমার ঘর খুঁজছিল তখন আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে আমি কথা বলারও কোনো পরিস্থিতিতে ছিলাম না। আমার হাত পা কাঁপা দেখে পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো, তোমার বাবার বাড়ি কোথায়? তারপর কাঁপা কাঁপা গলায় তাদেরকে উত্তর দিলাম যে আমি কুমিল্লা থেকে এসেছি। তারপর পুলিশ আমাকে বলল, তোমার হাত পা কাঁপা আর ভয় এবং তোমার ভদ্রতা দেখে বোঝা যাচ্ছে যে তুমি এই জেলার মেয়ে না, অন্য জেলার মেয়ে। আর এই জেলার মেয়েরা পুলিশদের ভয় পায় না, কারণ এই সমস্ত কাহিনী এখানকার রেগুলার কাহিনী। এখানকার মেয়েরা এই সমস্ত জিনিসে অভ্যস্ত। তারপর যখন পুলিশ চলে যায় আমার ভেতরটা একটা আলাদা শান্তি লাগতেছিল। যখন ওদের মা ছেলেকে ধরে নিয়ে গেল আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল। ওরা ছিল জঘন্যতম পাপী, ওদেরকে পুলিশ ধরাই দরকার ছিল। মনের মধ্যে একটা আলাদা শান্তি ফিল হচ্ছিল। পরের দিন সকালবেলা মা ছেলের ছবি পত্রিকায় বের হয়ে যায়। পুরো বাংলাদেশ জেনে যায় যে ওরা মা ছেলে নেশা বিক্রি করে থাকে। আর এই সমস্ত কিছু আমার বাবার বাড়ির লোকেদের চোখেও পড়ে যায়। তারপর আমার মা আমাকে ফোন দেয়, কিন্তু কথা বলতে পারি না আমার বাবার জন্য। আমার বাবা আমাকে লাইনে রেখেই আমাকে বাজে বাজে ভাষায় গালাগালি করছিল। তারপর আমি আর কখনোই আমার বাবার বাড়িতে ফোন দেইনি। এভাবে করে 10টা দিন পার হয়ে যায়। তারপর আমার মামা শ্বশুর আমাকে ডেকে বলে যে 10 দিন পার হয়ে গেল, তুমি এর মধ্যে একবারও ওদেরকে দেখতে যাওনি, এবার একটু দেখতে যাও। উনি আমাকে বলে, তোমার মা হলে কি তুমি না দেখে পারতে? তখন আমি তাকে উত্তর দিলাম, আমার মায়ের সাথে কখনোই ওনার তুলনা করবেন না। আমার মা কখনোই এই ধরনের কাজ করতো না। আমার মা কখনোই তার নিজের সন্তানকে অবৈধ পথে ঠেলে দিত না। সে সবসময় চাইতো তার সন্তান যেন ভালোভাবে সুস্থভাবে বাঁচে। সেদিন অনেকটা রাগ নিয়েই ওনাদেরকে এই কথাগুলো আমি শোনাই। আমার এই কথাগুলো উনি স্বাভাবিকভাবেই নিয়েছিল। উনি আমাকে বারবার বোঝাতে চেষ্টা করছিল আমি যেন সবকিছু ভুলে ওদের মা ছেলেকে ছুটিয়ে নিয়ে আসি। উনি আমাকে বলে, যা হবার হয়েছে, তুমি কালকে তোমার শাশুড়িকে দেখতে যেও। আমি তারপরে ওদেরকে বললাম যে আপনারা প্রতিবারই আমাকে এই কথাগুলো বলেন, আমি অনেক কষ্ট করে ওনাদেরকে ছুটাই বা আমার স্বামীকে ছুটাই, তারপরে সেম অবস্থায় আমার সাথে হয়। তারপরে আমার মামা শ্বশুর আমার হাতে পায়ে ধরে বলল যে এইবারই লাস্ট, তুমি ওকে ছুটিয়ে নিয়ে আসো। আমার নানি শাশুড়িও প্রচুর কান্নাকাটি করে যেন আমি তার মেয়েকে ছুটিয়ে নিয়ে আসি। আমার মামা শ্বশুরও বারবার আমার হাতে পায়ে ধরছিল যেন আমি তার বোনকে ছুটিয়ে নিয়ে আসি। আমার নানি শাশুড়ি প্রায় আমার কাছে 2-3 বার আসতো, আমি যেন আমার শাশুড়িকে একটু দেখতে যাই। তারপর আমি জজ কোর্টে যাই। আমি সোজা আমার শাশুড়ির সাথে দেখা করতে যাই, যে ওনাকে বলি যে আমি আগেই মানা করেছিলাম এই সমস্ত কাজ করেন না, আর যদি আমার কথা যদি শুনতেন তাহলে আজকে আপনার এই দিনটা দেখতে হতো না। তারপর আমার শাশুড়ি আমার পায়ে ধরে বলে যে এইবারের মতো আমাকে ছুটিয়ে নিয়ে যা মা, আমি আর কখনোই এই ধরনের কোনো কাজ করব না, আমার ছেলেকেও এই সমস্ত কাজ করতে দিব না, এবারের মতো আমাদেরকে মাফ করে দে, এবারের মতো আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যা। তারপর আমি আমার শাশুড়িকে বলি, আপনাকে বের করতে আমার অনেক টাকা লাগবে, আমি এতগুলো টাকা কোথায় পাবো বলেন? আমার শাশুড়ি আমাকে বলল যে তারপর আমি আমার শাশুড়িকে বলি, আপনাকে বের করতে আমার অনেক টাকা লাগবে, আমি এতগুলো টাকা কোথায় পাবো বলেন? আমার শাশুড়ি আমাকে বলল যে তুই যেভাবে পারিস আমাকে বের কর, আমি বের হয়ে তোর সব টাকা পরিশোধ করে দিব। বাড়িতে এসে ভাবতে থাকি কিভাবে টাকাগুলো ম্যানেজ করব, কারণ বাবা মার কাছে টাকা চাওয়ার মতো মুখ আমার নেই, কোনোভাবেই তাদেরকে ফোন দিতে পারবো না। তারপর আমি আমার সেজো দুলাভাইকে ফোন দিই, সে থাকতো বিদেশে। তাকে ফোন দিয়ে বলি যে জীবনে কোনোদিন কোনো কিছু আপনার কাছে চাইনি, আজকে শালি হিসাবে আপনার কাছে কিছু জিনিস চাইবো। তারপর আমার দুলাভাই আমাকে বলে, জীবনে কখনো কিছু চাওনি তুমি, একমাত্র শালি আমার, তুমি চাইবা আর আমি দিব না, এটা কি করে হয়? তোমার কি লাগবে বলো, তুমি কখনো আমাকে ফোনও দাওনি, আমার কাছে কিছু চাওইনি, এবার তুমি আমার কাছে কিছু চেলে আমি কিভাবে মানা করব? বলো তোমার কি লাগবে। তারপর আমি তাকে বলি, দুলাভাই আমার 20,000 টাকা লাগবে, আমাকে দিবেন? আমার দুলাভাই আমাকে এতটাই ভালোবাসতো, সে আমাকে জিজ্ঞাসাও করেনি যে এই টাকাটা আমি কিসের জন্য নিতেছি। সে আমাকে 2 ঘন্টা পর বিকাশে আমার কাছে টাকাগুলো পাঠিয়ে দেয়। আর সেই টাকা নিয়ে আমি 18 সালে জানুয়ারি মাসের 25 তারিখে আমি আমার শাশুড়িকে জেলখানা থেকে বের করি। আর এই দিকে আমার শাশুড়ি এতটাই বেঈমান ছিল যে কিনা বের হয়ে আমার টাকাগুলো ফেরত দেওয়ার কথা ছিল, সে আমাকে টাকাগুলো দেয়নি, বরঞ্চ আমার সাথে ঝগড়া করে আমাকে বলে যে সে আমাকে ইয়াবা ব্যবসা করে খাওয়ায়, আমি কেন তার কাছে টাকা ধার নিব। আমি তাকে ছুটাতে বাধ্য
মারধর। ওনার আত্মীয় স্বজনরাও সেম কথা বলে। তারপর আমি ভাবলাম যে পুলিশ কেন আমাকে ধরে নিয়ে গেল না, অন্তত এদের হাত থেকে তো আমি রেহাই পেতাম। আমার শাশুড়ি আমার সাথে প্রতিদিন ঝগড়া করতো আর অনেক বাজে বাজে ভাষায় গালাগালি করতো, আর বলতো আমি যেন তাদের সাথে এই ব্যবসায় লিপ্ত হয়ে যাই। আমি কখনোই রাজি হতে চাইতাম না। যখন অধৈর্য হয়ে গেলাম তখন ভাবলাম যে আমার তো আর যাওয়ার জায়গা নেই, এদের মতো করেই চলতে হবে। তারপর এদের সাথে আমিও এদের কাজে যুক্ত হয়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিত কিভাবে এগুলো সেল করতে হয়। রাত 11টা-12টার দিকে আমার কাছে দিয়ে আমাকে বের করে দিত, এগুলো আমি সেল করে আসতাম। এভাবে করে 3 মাস বিক্রি করার পর আমি আমার স্বামীকে জেলখানা থেকে বের করি। আর এই সমস্ত কাজ করতে যেয়ে বিভিন্ন মানুষের সাথে আমার ফোনে কথা হতো। এর মধ্যে একটা ছেলের সাথে আমার বেশি কথা হয়ে যেত। ছেলেটা ছিল ওদেরই বাড়ির আশেপাশের, কিন্তু আমি কখনো দেখিও নি, চিনতামও না। ওই ছেলেটা আমার হাজবেন্ডকে মামা বলে ডাকতো আর আমাকে মামি বলে ডাকতো। ওই ছেলেটা বেশি আমার স্বামীর খোঁজ খবর নেওয়ার জন্যই আমাকে ফোন দিত। কখন বের হবে, কবে তাকে ছাড়াতে পারবো, এই সমস্ত বিষয়ে সে আমার সাথে কথা বলতো। আমার স্বামীকে আমি যেদিন জেলখানা থেকে বের করি সেদিন আমার নানি শাশুড়ি মারা যায়। আমার নানি শাশুড়ি জানাজা দিতে ওই ছেলেটা আমাদের বাড়িতে আসে। তারপর আমার স্বামী ওই ছেলেটাকে ঘরে নিয়ে এসে আমার সাথে পরিচয় করিয়ে দেয়। আর আমিও বোকার মতো এই ছেলেটার সামনে এবং আমার স্বামীর সামনে বলে দিই যে এই ছেলেটাই প্রতিদিন ফোন দিয়ে আমার খোঁজ খবর নিত। আমার ধারণার বাইরে ছিল আমার এই সরলতা আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আমার হাজবেন্ড তখন থেকেই আমাকে সন্দেহ করা শুরু করে। আমার হাজবেন্ড এইবার জেলখানা থেকে আরো বেশি খারাপ হয়ে বের হয়। আর এর মধ্যে আমার বড় দুলাভাই মারা যায়। আমি খুব কান্নাকাটি করি, আমার স্বামীকে বলি যে আমাকে একটু যেতে দাও। আমার স্বামী আমাকে বলে যে তোমার বাবা মা তোমার সাথে কথা বলে না, তোমার সাথে যোগাযোগ নেই, তুমি কিভাবে যাবে। আমি তাকে উত্তরে বলি আমি তো আর বাবার বাড়ি যাচ্ছি না, আমি যাচ্ছি আমার আপুর বাসায়, সেখানে আমার বাবা আমাকে কিছু বলবে না। আর তাছাড়া মরা বাড়িতে কেউ ঝগড়াঝাটিও করে না। আর এই দিক দিয়ে আমি মনে মনে চাচ্ছিলাম যে আমি যদি আপুর বাড়িতে যাই, আমার বাবা থাকলে আমার ছেলেটার দিকে তাকিয়ে হয়তো বা তার মনটা একটু গলবে, আমিও হয়তো বা এই নরক থেকে একটু রেহাই পেতে পারতাম। তারপর আমার স্বামী আমাকে বলে আমার কাছে টাকা নেই, তুমি ওই ছেলেটার কাছ থেকে যে টাকা নিয়ে আসো। তখন আমি ওকে বললাম যে তুমি তো এমনিই আমাকে ওকে দিয়ে সন্দেহ করো, আমি যদি বাবার বাড়ি যেতে নাও পারি তাও ওই ছেলের বাড়িতে যে